মেশিন লার্নিংয়ের জগতে রোজ কত নতুন অ্যালগোরিদম আসছে, কিন্তু সেদিন ডক্টর চিন্ময় পালের একটা লেখা পড়ছিলাম আর ভাবছিলাম লিনিয়ার রিগ্রেশন মানে অন্যতম পুরনো আর সরল একটা কৌশল, এটা এত কাজের কেন? ওনার লেখাতে দেখলাম রিয়েল এস্টেট থেকে শুরু করে জলবায়ু বিজ্ঞান পর্যন্ত কত জায়গায় এর ব্যবহার। তো আজ আমরা ডক্টর পালের লেখার উপর ভিত্তি করেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। কি এমন আছে এই সাধারণ সরল রেখাটায় যা দিয়ে ভবিষ্যৎ অনুমান করা যায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন। লিনিয়ার রিগ্রেশন আসলে একটা সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম। এর প্রধান কাজটা হলো কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফিচার ব্যবহার করে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা টার্গেটকে প্রেডিক্ট করা। সহজ কথায় ভেরিয়েবলগুলোর মধ্যে একটা সরল রৈখিক সম্পর্ক খুঁজে বের করা। সরল রৈখিক সম্পর্ক মানে যেমনটা আমরা সরল অঙ্কে করি, একটা চলরাশি বাড়লে অন্যটাও একটা নির্দিষ্ট অনুপাতে বা বাড়ে বা কমে, এরকম? একদম তাই। ধরুন আমাদের কাছে কিছু বাড়ির ডেটা আছে, বাড়ির সাইজ বর্গফুটে আর তার দাম টাকায়। যেমন ধরুন ১,০০০ বর্গফুটের দাম ২০ লক্ষ টাকা, আবার ১৫০০ বর্গফুটের দাম ৩০ লক্ষ টাকা। লিনিয়ার রিগ্রেশন কি করে, এই ডেটা পয়েন্টগুলোর মধ্যে দিয়ে যায় এমন একটা সবচেয়ে উপযুক্ত বেস্ট ফিট সরল রেখা খুঁজে বের করে। আর সেই রেখার তো একটা সমীকরণ থাকে। ধরা যাক সমীকরণটা হলো দাম ইজ ইকুয়াল টু ২০০ গুণ আকার প্লাস ৫,০০০ টাকা। ও আচ্ছা, তার মানে এই সমীকরণটা ব্যবহার করে আমরা অন্য যে কোনো সাইজের বাড়ির দাম আন্দাজ করতে পারবো। যেমন ধরুন একটা ১২০০ বর্গফুটের বাড়ি, তাহলে দাম হবে 200 ইন্টু 1200 প্লাস 5000, মানে 2,90,000 টাকা। বাহ, এটা তো বেশ কাজের জিনিস। হুম। কিন্তু এই যে বললেন সবচেয়ে উপযুক্ত সরলরেখা মানে বেস্ট ফিট লাইন মডেলটা, এটা খুঁজে বের করে কিভাবে? কোনো বিশেষ পদ্ধতি আছে? হ্যাঁ, এখানেই আসে অর্ডিনারি লিস্ট স্কোয়ারস বা সংক্ষেপে ওএলএস পদ্ধতি। ডক্টর পালের লেখাতেও এর কথা বলা আছে। এই ওএলএস পদ্ধতি চেষ্টা করে যাতে মডেলের প্রেডিকশন আর আসল ভ্যালুর মধ্যে যে পার্থক্য এরার, সেটা যতটা সম্ভব কম হয়। বিশেষ করে এটা ওই পার্থক্যগুলোর বর্গ স্কোয়ার্ড এরারের যোগফলকে মিনিমাইজ করে। ও, স্কোয়ার এরর। আচ্ছা, যাতে পজিটিভ আর নেগেটিভ ভুলগুলো একে অপরকে ক্যান্সেল না করে দেয়, তাই তো? আর বড় ভুলগুলো বেশি গুরুত্ব পায়। ঠিক ধরেছেন, একদম তাই। বুঝলাম। তাহলে ডক্টর পালের লেখা অনুযায়ী যদি দেখি, এর প্রধান সুবিধাগুলো কি কি? নিশ্চয়ই এর সিম্পলিসিটি বা সরলতা একটা বড় কারণ। অবশ্যই, সেটাই প্রধান। প্রথমত, এটা বোঝা আর ইমপ্লিমেন্ট করা দুটোই খুব সহজ। দ্বিতীয়ত, এর রেজাল্ট ইন্টারপ্রেট করাও সহজ। কোন ফিচারটা কতটা প্রভাব ফেলছে সেটা পরিষ্কার বোঝা যায়। আর তৃতীয়ত, কম্পিউটেশনালি খুব এফিশিয়েন্ট, কম রিসোর্স লাগে আর বড় ডেটা সেটেও বেশ তাড়াতাড়ি কাজ করে। ডক্টর পালের লেখায় একটা ইন্টারেস্টিং দিক হলো, উনি জোর দিয়েছেন যে জলবায়ু বিজ্ঞানের মতো জটিল ক্ষেত্রেও এর সরলতার জন্য পলিসি মেকারদের কাছে এর ফাইন্ডিংস ব্যাখ্যা করা সহজ হয়, যেটা অনেক বেশি কমপ্লেক্স মডেলের ক্ষেত্রে কিন্তু কঠিন। ইন্টারেস্টিং পয়েন্ট। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, সব ডেটা কি সবসময় এত সরল পথে চলে? ডক্টর পালের লেখায় এর সীমাবদ্ধতা নিয়ে কিছু বলা আছে? মানে এই মডেল কি সবসময় ঠিকঠাক কাজ করে? না, অবশ্যই এর কিছু লিমিটেশনস আছে। দেখুন, প্রথম আর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এর অ্যাজাম্পশনটা। এটা ধরে নেয় যে ভেরিয়েবলগুলোর মধ্যে সম্পর্কটা লিনিয়ার, সরল রৈখিক। যদি সম্পর্কটা কার্ভড বা আরও জটিল হয়, তাহলে লিনিয়ার রিগ্রেশন কিন্তু ভালো ফল দেবে না। আর একটা বড় সমস্যা হলো আউটলায়ার, কিছু এক্সট্রিম ভ্যালু যদি ডেটা সেটে থাকে। আউটলায়ার মানে যেগুলো গড়ের থেকে অনেক দূরে? হ্যাঁ, ওই রকম ডেটা পয়েন্টগুলো মডেলকে খুব সহজে প্রভাবিত করতে পারে। পুরো লাইনটাকেই হয়তো ভুল দিকে টেনে নিয়ে যেতে পারে। ডক্টর পাল ওনার লেখায় এই কারণে ডেটা প্রি প্রসেসিংয়ের ওপর খুব জোর দিয়েছেন। আউটলায়ার হ্যান্ডেল করাটা জরুরি। আচ্ছা, কিন্তু এত সীমাবদ্ধতা সত্ত্বেও এর ব্যবহার তো অনেক ক্ষেত্রেই হচ্ছে, তাই না? হ্যাঁ, প্রচুর। রিয়েল এস্টেটের বাড়ির দামের পূর্বাভাস, ফিন্যান্সে ধরুন স্টকের দাম বা সুদের হারের ট্রেন্ড বোঝা, মার্কেটিংয়ে অ্যাডের খরচের সাথে সেলের সম্পর্ক বের করা, হেলথ কেয়ারে রোগীর রিকভারি টাইম অনুমান করা, এরকম অনেক উদাহরণ আছে। তালিকাটা সত্যিই বেশ লম্বা। আসলে এর সরলতা আর ইন্টারপ্রিটেবিলিটি ব্যাখ্যার সহজবোধ্যতা, এই দুটো গুণের জন্যই অনেক ক্ষেত্রে এটা এখনও খুব নির্ভরযোগ্য একটা টুল।
যদি আমরা একটু বড় ছবিটা দেখি, লিনিয়ার রিগ্রেশন হয়তো মেশিন লার্নিংয়ের একদম বেসিক একটা জিনিস, কিন্তু প্রেডিক্টিভ অ্যানালিটিক্স বোঝার জন্য এটা একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক। এর আসল পাওয়ারটা কিন্তু এর সিম্পলিসিটি আর ট্রান্সপারেন্সির মধ্যে। বিশেষ করে যখন মডেলের ডিসিশনগুলো কেন নেওয়া হচ্ছে সেটা বোঝাটা খুব জরুরি হয়ে পড়ে। সত্যিই তাই। মেশিন লার্নিংয়ের দুনিয়া যতই অ্যাডভান্সড হোক না কেন, এই বেসিক কনসেপ্টগুলো আর তাদের ভালো মন্দ দিকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা খুব দরকারি। তাহলে এই সরল রেখার গল্পটা তো জানা গেল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বাস্তব জীবনের ডেটা তো প্রায়শই এত সরল পথে চলে না, তাই না? যখন সম্পর্কগুলো আরও জটিল, আরও প্যাঁচানো হয়, তখন মেশিন লার্নিং আমাদের কোন দিকে নিয়ে যায়? কী ধরনের টুলস তখন ব্যবহার করা হয়? এটা নিয়ে ভাবা যেতে পারে?